মুঘল সাম্রাজ্য বলতেই আমাদের চোখে ভেসে ওঠে দুর্ধর্ষ সব যোদ্ধা, নির্মম রক্তপাত আর ক্ষমতার অন্ধ মোহের গল্প। সিংহাসনের জন্য যেখানে ভাই ভাইকে হত্যা করেছে, ছেলে পিতাকে বন্দী করেছে, এমন এক নিষ্ঠুর রাজবংশে এমন একজন সম্রাটের জন্ম হয়েছিল যিনি ছিলেন একেবারেই আলাদা। তিনি ছিলেন বিনয়ী, নম্র, ভদ্র, শিল্পের সমজদার এবং একজন আদ্যপ্রান্ত শিক্ষিত মানুষ। তার ভেতরে মুঘলদের সেই স্বভাবজাত নিষ্ঠুরতা ছিল না, আর এই অতিরিক্ত দয়া আর সরলতাই তার জীবনে ডেকে এনেছিল সবচেয়ে বড় বিপর্যয়। নিজের সিংহাসন হারিয়ে দীর্ঘ ১৫ বছর তাকে পথে পথে ঘুরতে হয়েছিল একজন সাধারণ মানুষের মতো। কে ছিলেন তিনি? কেমন ছিল তার শাসনকাল? কেন তাকে মুঘল ইতিহাসের সবচেয়ে ব্যর্থ অথচ সফল সম্রাট বলা হয়? আজকের এই পর্বে আমরা জানব মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুনের জীবনের সেই মহাকাব্যিক উত্থান পতন এবং অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের রোমাঞ্চকর কাহিনী। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে। ১৫০৮ সালের ৬ মার্চ কাবুল দুর্গের এক রাজকীয় পরিবেশে জন্ম নেন সম্রাট বাবরের প্রিয় পুত্র হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ হল ভাগ্যবান, কিন্তু তার জীবনের পরতে পরতে লুকিয়েছিল চরম দুর্ভাগ্য। ১৫৩০ সালের ৩০শে ডিসেম্বর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে সিংহাসনের বিশাল দায়িত্ব এসে পড়ে তরুণ হুমায়ুনের কাঁধে। সে সময় তার সাম্রাজ্য কোনো সাধারণ সাম্রাজ্য ছিল না। আমু দরিয়া থেকে শুরু করে গঙ্গা নদী, মধ্য এশিয়ার বলক থেকে বাদাখশান, কুন্দুজ, পাঞ্জাব, মুলতান, বিহার, গোয়ালিয়র এবং বর্তমান উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল এক বিশাল ভূখণ্ড। কিন্তু এই বিশাল সাম্রাজ্য আসলে বারুদে ঠাসা একটি স্তূপ। সদ্য প্রতিষ্ঠিত একটি সাম্রাজ্য, চারিদিকে বিদ্রোহের আগুন, আর বাবার রেখে যাওয়া অগোছালো এক প্রশাসন, এই সব কিছুই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন হুমায়ুন। হুমায়ুন স্বভাবগতভাবে ছিলেন একজন শান্তিকামী মানুষ। তিনি বিশ্বাস করতেন শাসক হওয়াটা স্বয়ং আল্লাহ প্রদত্ত এক পবিত্র দায়িত্ব। জনগণের জানমাল রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। কিন্তু ক্ষমতার রাজনীতি তো এত সহজ নয়। সম্রাট হুমায়ুন যে ১৫ বছর ক্ষমতাচ্যুত ছিলেন, তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তার নিজের আপন ভাইদের বিশ্বাসঘাতকতা। কামরান, আসকারি এবং হিন্দাল, এই ৩ ভাই হুমায়ুনের সরলতার সুযোগ নিয়ে পদে পদে তার সাথে ষড়যন্ত্র করেছেন। এর পাশাপাশি তার জীবনে কাল ঘাম হয়ে দেখা দেন আরেক দুর্ধর্ষ আফগান নেতা, শের শাহ সুরি। হুমায়ুনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি শত্রু এবং মিত্রের পার্থক্য সহজে বুঝতে পারতেন না। যুদ্ধক্ষেত্রে শত্রুর মনের ভেতরটা পড়তে তিনি ব্যর্থ হতেন। গুজরাটে বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি সাময়িক জয় পেলেও নিজের সিদ্ধান্তহীনতার কারণে তা সহজেই হাতছাড়া করেন। আবার বাংলা অভিযানের শুরুতে সফল হলেও চতুর শের শাহের ফাঁদে পড়ে যান তিনি। ১৫৩৯ সালের ২৬শে জুন চৌসার যুদ্ধ এবং পরের বছর ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে শের শাহের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন এই মুঘল সম্রাট। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে নিজের জীবন বাঁচাতে ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিতে বাধ্য হন এই মুঘল সম্রাট। টানা ৯ বছর শাসনের পর ভাইদের বিশ্বাসঘাতকতা আর নিজের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে পুরো মুঘল সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায় তার। সিংহাসন হারিয়ে সম্রাট হুমায়ুন পরিণত হন এক ঠিকানাহীন পথিকে। যে সম্রাটের ইশারায় একদিন লাখো সেনা জীবন দিতে প্রস্তুত থাকত, সেই সম্রাট আজ পরিবার নিয়ে মরুভূমির তপ্ত বালুতে ঘুরে বেড়াচ্ছেন একটু আশ্রয়ের খোঁজে। এই নির্বাসনকালেই ১৫৪২ সালে সিন্ধুর অমরকোটে এক হিন্দু রাজপুতের রাজার আশ্রয়ে থাকা অবস্থায় জন্ম নেয় তার পুত্র, যে পুত্র একদিন পরিচিত হবে আকবর দ্য গ্রেট বা মহামতি আকবর নামে। ভাগ্যের চাকা ঘুরতে থাকে। হুমায়ুন আশ্রয় নেন পারস্যের বা বর্তমান ইরানের শাহ তাহমাস্পের দরবারে। পারস্য রাজের সামরিক সহায়তায় দীর্ঘ ১৫ বছর পর তিনি ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চার করেন। ১৫৫৫ সালের ২২শে জুন সিরহিন্দের যুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে তিনি আবারও দিল্লির সিংহাসন দখল করেন। যে সাম্রাজ্য তিনি হারিয়েছিলেন, দীর্ঘ সংগ্রাম আর ধৈর্যের পর তা পুনরায় উদ্ধার করে মুঘল সাম্রাজ্যের ভিতকে তিনি চিরস্থায়ী রূপ দেন। সিংহাসন প্রত্যাবর্তনের পর পারস্য থেকে ফিরে তিনি যা করলেন তা ছিল মুঘল ইতিহাসে বিরল। যে ভাইয়েরা তার পিঠে ছুরি মেরেছিল, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। তার এই অতিরিক্ত দয়া দেখে তার নিজের আমির ওমরাওরা পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। বাধ্য হয়ে সম্রাটকে তার আমিরদের সাথে চুক্তি করতে হয়েছিল যে তিনি আর কোনোদিন এমন দুর্বলতা দেখাবেন না। প্রশাসক হিসেবে হুমায়ুন ছিলেন বেশ অদ্ভুত এবং রোমান্টিক প্রকৃতির। টানা ১০ বছর প্রথম মেয়াদে শাসন করলেও তিনি সুলতানি আমলের প্রশাসন বা অর্থনীতিতে তেমন কোনো আধুনিকায়ন করেননি। তবে তার দরবারের নিয়মকানুন ছিল জাদুকরী।
তিনি পুরো শাসন ব্যবস্থাকে 4টি বিভাগে ভাগ করেছিলেন: আগুন, বাতাস, পানি, মাটি। সপ্তাহের 7 দিন তিনি 7 শ্রেণীর মানুষের সাথে দেখা করতেন এবং এক এক দিন এক এক রঙের পোশাক পরতেন। তার ন্যায় বিচারের ধারণাও ছিল চমৎকার। দরবারের পাশেই তিনি একটি বিশাল তবল বা ড্রাম রেখেছিলেন, যার নাম ছিল তবল-ই-আদিল বা ন্যায়ের তবল। রাজ্যের যে কোনো সাধারণ মানুষ নিজের ওপর অবিচার হচ্ছে মনে করলে সরাসরি এসে এই তবল বাজিয়ে সম্রাটের কাছে বিচার চাইতে পারত। হুমায়ুন হয়তো বাবর বা আকবরের মতো দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন না, কিন্তু তিনি কাপুরুষও ছিলেন না। পিতা বাবরের সাথে খানুয়া এবং পানিপথের মতো রক্তক্ষয়ী যুদ্ধে তিনি বীরত্বের সাথেই লড়েছিলেন, কিন্তু যুদ্ধ ময়দানের সেই চরম বিভীষিকা তার শিল্পী মনে গভীর রেখাপ্রাত করত। তিনি চাইতেন সবসময় 12,000 দুর্ধর্ষ সৈন্য তার সাথে থাকুক, কিন্তু তাদের রক্ত ঝরাতে তার মন সায় দিত না। ভাগ্যের কি নির্মম পরিণতি! যে মানুষটি যুদ্ধক্ষেত্রে মরেনি, 15 বছরের নির্বাসনের কষ্ট যাকে মারতে পারেনি, পারস্যের দুর্গম পথ যাকে হারাতে পারেনি, সেই সম্রাট মারা গেলেন এক অদ্ভুত দুর্ঘটনায়। 1556 সালের 24শে জানুয়ারি দিল্লির শের মণ্ডল লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন সম্রাট। হঠাৎ মাগরিবের আজান শুনতে পান। আজানের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে তার পা পিছলে যায়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং সেখানেই পৃথিবীর মায়া ত্যাগ করেন মুঘল ইতিহাসের অন্যতম একটি বর্ণাঢ্য চরিত্র। তার রেখে যাওয়া সেই মসনদেই এরপর বসেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর। ঐতিহাসিক লেনপুল হুমায়ুন সম্পর্কে বলেছিলেন, তিনি সারা জীবন হোঁচট খেয়েছেন এবং হোঁচট খেয়েই মারা গেছেন। হুমায়ুন হয়তো মুঘল ইতিহাসের সবচেয়ে সফল সেনাপতি বা প্রশাসক ছিলেন না, কিন্তু মানুষ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, বিনয়ী এবং দয়ালু। একজন ভালো মানুষ হওয়াটাই যেন এই নিষ্ঠুর পৃথিবীর কাছে তার সবচেয়ে বড় অপরাধ ছিল। মুঘল সম্রাটদের মধ্যে তার চেয়ে বিনয়ী সম্রাট আর কেউ ছিলেন না। ইতিহাস আজীবন এই সাক্ষ্যই দিয়ে যাবে। সম্রাট হুমায়ুনের এই জীবনের গল্প আপনার কেমন লাগল? তার অতিরিক্ত দয়া কি তার বোকামি ছিল, নাকি তার মহত্ব? কমেন্ট করে জানান আপনার মতামত।